খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে রাজ্য সরকারের মতলব বুঝতে পেরে তার আইনজীবী কপিল সিব্বালকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট। বারবার খুনের হুমকি, ভোটের আগে হুমায়ুন কবিরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের। তালিবান সংঘাত থেকে পাকিস্তানকে বাঁচাতে ময়দানে তুরস্ক, যুদ্ধবিরতির উদ্যোগ জোরদার। দোল ও ভোটের মুখে রাজ্য হাই অ্যালার্ট, বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজ্য পুলিশের। পিছিয়ে যাচ্ছে আইপিএল, সূচি বানাতে ঘেটে খাওয়া বিসিসিআই, কেন এই অবস্থা? আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবির। ভোটের মুখে জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমোকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। জানা গেছে ওয়াই+ ক্যাটাগরি নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই কেন্দ্রের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন জেইউপি দলের সুপ্রিমো। সেই আবেদনের ভিত্তিতেই এবার হুমায়ুন কবিরকে বিশেষ নিরাপত্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবির। তারপর থেকেই তিনি দাবি করে আসছেন যে কোনো সময় তাকে খুন করা হতে পারে। খুনের হুমকিও পাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তোলেন হুমায়ুন কবিরের। অভিযোগ, তাকে খুনের সুপারি দিয়েছে বেলডাঙ্গা থানার আইসি। গাড়ি নিয়ে বাইরে বেরাচ্ছেন, যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির। মামলার শুনানি চলাকালীন প্রশ্ন ওঠে, নওশাদ সিদ্দিকী যদি কেন্দ্রীয় নিরাপত্তা পেতে পারেন, হুমায়ুন কবির কেন পাবেন না? কেন্দ্র এ বিষয়ে জানিয়েছিলেন হুমায়ুন কবির রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন, তবে বিধায়কের দাবি পুলিশের নিরাপত্তা যথেষ্ট নয়। এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশের নিরাপত্তা যথেষ্ট নয় বলে দাবি করেন তিনি। এরপরই হাইকোর্ট নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে হবে হুমায়ুন কবিরকে। হাইকোর্টের নির্দেশের পরই আবেদন করেন হুমায়ুন কবির। তারপরই তাকে ওয়াই+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ওয়াই+ ক্যাটাগরি দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থার স্তর রয়েছে, যেমন XYZ ইত্যাদি। বিশিষ্ট মানুষরা এই নিরাপত্তা পেয়ে থাকেন। ভোটের আগে রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়। ওয়াই+ ক্যাটাগরিতে নিরাপত্তা রক্ষীর সংখ্যা 11। এখানে 1-2 জনের পরিবর্তে 2 থেকে 4 জন বিশেষ কমান্ডো থাকে। এবার সেই নিরাপত্তায় পেতে চলেছেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন 2024 সালের লোকসভার ভোট যে ভোটার তালিকায় হয়েছিল, একই তালিকায় ভোট হোক 26-এর বিধানসভার ভোট। যে কারণে তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছেন বলে বারবার দাবি করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ফের একটা নতুন অজুহাত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারের হাই প্রোফাইল আইনজীবী কপিল সিব্বল। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন, কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত অত্যন্ত কড়া ভাষায় রাজ্যকে সতর্ক করে বলেন, পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না। বিষয়টি এবার ইতি টানতে হবে। বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে দিন। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্য সরকারের দায়ের করা পিটিশনের শুনানি হয়। কপিল সিব্বল দাবি করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অমান্য করে নির্বাচন কমিশন বিচারকদের প্রশিক্ষণ দিচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতিরই এই প্রক্রিয়ার রূপরেখা নির্ধারণ করার কথা, কিন্তু কমিশন সেখানে হস্তক্ষেপ করে নিজস্ব মডিউল তৈরি করেছে। সিব্বল আরও অভিযোগ করেন, মহকুমা শাসকের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার কথা বলছে কমিশন, যা জটিলতা তৈরি করতে পারে। তবে সিব্বলকে অত্যন্ত চাঁচাছোলা ভাষায় বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে বিচারকদের এই কাজের পদ্ধতিকে শেখাবে? আদালতের নির্দেশ অত্যন্ত পরিষ্কার এবং কমিশন কোনোভাবেই সেই নির্দেশ অগ্রাহ্য করতে পারে না বলেও তিনি স্পষ্ট করে দেন। শুনানিতে আদালত পুনরায় জানিয়ে দেন, বিচারকদের কাজে কোনো বাধা সৃষ্টি করা চলবে না। অতিরিক্ত তালিকা প্রয়োজনে পরবর্তী সময়ে প্রকাশ করা যেতে পারে, কিন্তু মূল প্রক্রিয়ায় দেরি করা যাবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এটা স্পষ্ট যে আগামীকাল 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। উৎসবের মরশুম এবং এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও আইজিপির দপ্তর থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত সশস্ত্র ব্যাটালিয়নকে শুক্রবার রাত থেকেই চরম সতর্ক অবস্থায় বা এক্সট্রিম রেডিনেসে থাকতে হবে। রাজ্যের সমস্ত সশস্ত্র বাহিনীর কমান্ডিং অফিসারদের
কাছে পাঠানো এই বার্তায় জানানো হয়েছে, বিবিধ বা কম গুরুত্বপূর্ণ ডিউটি থেকে পুলিশ কর্মীদের ছাড়িয়ে এনে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে তাদের উপস্থিতির সংখ্যা বাড়াতে হবে। জরুরি ভিত্তিতে যে কোনো জায়গায় যাতায়াতের জন্য বাহিনীকে 27 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে পুরোপুরি প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে ভবন। প্রশাসনিক মহলের মতে ভোটার তালিকা সংশোধন বা প্রকাশের সময় অনেক ক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে দলের ভিড় সামলানো, এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করতে রাজ্য পুলিশ আগাম কোমর বাঁধছে। অন্যদিকে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে ভোটার তালিকা জটিল জট খোলা সব মিলিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করে জানিয়ে দেন, স্রেফ বসে থাকার জন্য নয়, 1 মার্চ থেকে রণক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা যাবে বাহিনীকে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, 28 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে এসে পৌঁছচ্ছে বাহিনী এবং 1 মার্চ থেকে তারা পূর্ণাঙ্গ কাজ শুরু করে দেবে। বাহিনী স্রেফ রুট মার্চে সীমাবদ্ধ থাকবে না, বরং ওই সময় থেকে কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটলে জেলা শাসক এবং পুলিশ সুপাররা সরাসরি তাদের কাজে লাগাতে পারবেন। সিও সাবকথা, সেন্ট্রাল ফোর্স এলাকা পরিদর্শন করবে, তারা হাত গুটিয়ে বসে থাকবে না। পাকিস্তানকে তালিবানের সঙ্গে সংঘাত থেকে বাঁচাতে এবার কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে তুরস্ক। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ফোনে কথা বলছেন তালিবান সরকারের অন্তর্বর্তী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তুরস্ক দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফিদান কাতার ও সৌদি আরবের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেছেন। এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন তালিবান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এয়ার স্ট্রাইক চালানোর দাবি করেছে। সেই হামলায় সেনাপ্রধান আসিম মুনিরের এক উপদেষ্টা নিহত হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের অনুরোধে এই মধ্যস্থতার উদ্যোগ নেন ফিদান। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার ইতিমধ্যে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বিভিন্ন সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশ একে অপরকে সহযোগিতা করছে। 2024 সালে দুই দেশের মধ্যে প্রায় $1.4 বিলিয়ন বাণিজ্য হয়েছে, যা বাড়িয়ে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তুরস্ক পাকিস্তানকে ড্রোন ও যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী। আফগানিস্তানে তুরস্কের কৌশলগত স্বার্থ রয়েছে। অঞ্চল জুড়ে অস্থিরতা বাড়লে তুরস্কের নিরাপত্তা ও অর্থনীতি দুটোরই ক্ষতি হতে পারে। এদিকে কাবুলে এক সাংবাদিক বৈঠকে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা যুদ্ধ চায় না, বরং আলোচনা করে সমস্যার সমাধান করতে চায়। তার অভিযোগ, পাকিস্তানি এই সংঘাত চাপিয়ে দিচ্ছে। তিনি আরও জানান, ইসলামাবাদে হামলার মাধ্যমে তালিবান দেখিয়ে দিয়েছে যে তারা যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। পাকিস্তান আবার আক্রমণ করলে তারাও চুপ করে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ভারতকে নিয়ে পাকিস্তানের বক্তব্যকেও তিনি ভুয়ো বলে দাবি করেন। পিছিয়ে যাচ্ছে আইপিএল। 26 মার্চ থেকে ভারতের কোটি টাকার লিগ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে যাবে। তবে কতদিন পিছিয়ে যাবে তা নিয়ে সংশয় রয়েছে। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে অন্তত 2 দিন পিছোতে পারে আইপিএল। অন্য আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে 28 বা 29 মার্চ আইপিএল শুরু হতে পারে। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরেই দামামা বেজে যাবে আইপিএলের। 8 মার্চ বিশ্বকাপের ফাইনাল। তার 18 দিন পর অর্থাৎ 26 মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল এর 19তম সংস্করণের। ফাইনাল হবে 31 মে। এতটা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সমস্যা অন্য জায়গায়। মার্চ থেকে মে মাসের মধ্যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। 5 রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। সম্ভবত সেই কারণেই এত জটিলতা। যদি পুরনো সূচিতেও আইপিএল হয় তাহলে আর হাতে আছে মাত্র 1 মাস, যে কারণে ফ্রাঞ্চাইজিগুলির তরফ থেকে দ্রুত সূচি প্রকাশ করার চাপও থাকছে। কিন্তু 5 রাজ্যের নির্বাচনের কারণে সেটা নিয়ে সমস্যা রয়েছে। বিসিসিআই এর প্রাথমিক পরিকল্পনা ছিল 2 ভাগে সূচি প্রকাশ করার। প্রথম পর্যায়ে সূচি প্রকাশ করে অন্তত ধোঁয়াশা কাটানো যেত। এরপর নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর পরিস্থিতি বুঝে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করা যেত, যেমন 2019 সালে লোকসভা নির্বাচনের সময় হয়েছিল। তবে ফ্রাঞ্চাইজি
ফ্র্যাঞ্চাইজিগুলিকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আরেকটি বিষয় নিয়েও সংশয় থাকছে, সাধারণত যারা গতবারের চ্যাম্পিয়ন তাদের ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ হয়। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু আরসিবি এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে কিনা তার উত্তর এখনও পাওয়া যায়নি। ফলে কোথায় উদ্বোধনী অনুষ্ঠান হবে তা নিশ্চিত নয়।